ইটের পরে ইট, মাঝে মানুষ কীট। সত্যি, অফিস টাইমে ভিড় দেখলে মানুষকে কীট বলে মনে করলে কবিকে দোষ দেওয়া যায় না। ভারতবর্ষের প্রায় 129 কোটি জনসংখ্যার একটা বড় অংশ ভুগছেন বিভিন্ন ধরনের ব্যথায়। কম বেশি প্রায় 10 কোটি ভারতবাসী বিভিন্ন ব্যথায় কষ্ট পাচ্ছেন। এই ব্যথা থেকে মুক্তির উপায় কি, সেটা জানতেই আজকের অনুষ্ঠান। ওয়েলকাম টু আওয়ার হেলথ শো। ব্যথার শেষ কথা, OPTM। ব্যথার কথা শুনলেই মনে পড়ে যায় শিবরাম চক্রবর্তীর সেই বিখ্যাত উক্তিটি, বাত তো আর শরীরে হয় না রে, বাত হয় মুখে। তবে ইদানিং বাতে কাতর মানুষেরা বাত নিয়ে বড্ড বেশি বাতচিত করছে। কিন্তু ব্যথাকে আপনি যে নামেই ডাকুন না কেন, ব্যথার উপশমের একটাই নাম, OPTM, অর্থাৎ অর্গানিক ফাইটোথেরাপিউটিক মেথড। OPTM মানেই ব্যথার 360 ডিগ্রি সমাধান, অর্থাৎ ব্যথা টু নো ব্যথা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত ব্যথা গবেষণা কেন্দ্র আমেরিকান একাডেমি অফ পেইন মেডিসিনের সদস্য এবং চিকিৎসা বিজ্ঞানী অপূর্ব গাঙ্গুলি ব্যথার চিকিৎসার ইতিহাসে এক নতুন মাইলস্টোন সংযোজন করেছেন। OPTM এর প্রতিষ্ঠাতা ও গবেষক শ্রী গাঙ্গুলি 30 বছরের বেশি সময় নিয়ে গবেষণা করে এক নতুন এবং অভিনব চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করেছেন। এর বিজ্ঞানসম্মত নাম ফাইটোমেডিসিন। বায়োকেমিস্ট্রির খ্যাতনামা অধ্যাপকরাও চমৎকৃত অপূর্ব বাবুর এই গবেষণা নিয়ে। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পিঠের ব্যথা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এই ব্যথাগুলো হলে নাকি সারা জীবনের সঙ্গী হয়ে যায়। সারেই না, কিন্তু এই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করেছেন আমেরিকান একাডেমি অফ পেইন মেডিসিনের চিকিৎসক সদস্য এবং OPTM এর কর্ণধার শ্রী অপূর্ব গাঙ্গুলি। আমাদের সৌভাগ্য, শ্রী গাঙ্গুলি আজকের আমাদের সঙ্গে রয়েছেন। ওয়েলকাম টু আওয়ার শো, মিস্টার গাঙ্গুলি। নমস্কার। আপনি OPTM সম্বন্ধে একটু বিশদে আমাদের দর্শকদের একটু জানান। দেখুন, আগেও তো আমি একটুখানি আলোচনা করেছিলাম OPTM কথাটা মানেটা কি। OPTM হচ্ছে এটা একটা পার্টিকুলার একটা মেথড। OPTM হচ্ছে ফুল কথাটা মানেটা হচ্ছে অর্গানিক ফাইটোথেরাপিউটিক মেথড। ফাইটো কথাটা মানেটা হচ্ছে প্লান্ট বেস। আমরা ছোট বয়স থেকে যে সমস্ত খাবারগুলো খাচ্ছি, এখনো পর্যন্ত খাবার খায়, বডি আমাদের কি করে, সেই খাবারগুলো থেকে নিউট্রিয়েন্টগুলো এক্সট্রাকশন করে ব্লাডকে দিয়ে দেয়। ব্লাডই এই খাবারটা মাসেলস, টিস্যুস, অর্গানসগুলোতে পড়ে, তারা তার চলাফেরা করতে পারে না। আমরা কি করলাম, 360 আইটেম অফ ফ্রুটস বা ভেজিটেবলকে চুজ করলাম। বডি যেরকমভাবে এক্সট্রাকশন করে, এটাকে বলে ফাইটোপ্রসেস। আর যে ওষুধটা তৈরি করলাম সেটা হচ্ছে ফাইটোমেডিসিন। একটা ওষুধ তৈরি করতে আমাদের কিন্তু সময় লেগে যায় 1 বছর। আপনারা বলবেন কেন? যেরকম মেয়েরা দেখুন সবসময় তো তারা বাচ্চা দিতে পারেন না, অ্যানিমালও তাই। ফ্রুটস বা ভেজিটেবলও কিন্তু হার্ড টাইম তাদের মেডিকেল ভ্যালু থাকে না। দেখুন, আগের সপ্তাহে তো আমরা বলেছি যে OPTM জিনিসটা কি। এইবার আমি আপনাদের জানাচ্ছি আমরা বাড়িতে বসে অ্যানাটমিক্যাল মেজারমেন্ট করে কিভাবে পেনের উৎসটাকে বার করছি। যাদের হাঁটুর ব্যথা আছে আপনারা কিন্তু এখনই বসে যান, আমি যেগুলো বলছি সেগুলো একটা একটা করে মিলিয়ে দিন না। দেখুন না আপনারাও ঠিক মতন আপনাদের ব্যথাটাকে বুঝতে পারছেন কিনা বা মেজার করতে পারছেন কিনা। দেখুন, আপনার যদি কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা যদি থাকে, আপনি সোজা হয়ে শুয়ে পড়ুন। সোজা হয়ে শুয়ে পড়লে দেখবেন এই ঠিক থায়ের পাশ দিয়ে দেখবেন গর্ত হয়ে ভেতরে ঢুকে গেছে। আর যারা খুব হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তাদের মেয়েদের একটু হাত দিয়ে দেখুন, গাঁট 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 মতন হয়ে গেছে। টানলে ব্যথা, কিন্তু ওটাকে মাসকুলার ওয়েস্টিং বলি। কেন মাসকুলার হলো কেন? দেখুন, ওখানে খাবারটা আমাদের এই খাবারটা পৌঁছয়নি। কেন পৌঁছলো না সেটা আমি পরে বলছি। সোজা হয়ে শুয়ে থাকলে দেখবেন হাঁটুর পেছনটা ঠিক ওটা জমির সঙ্গে কিন্তু টাচ করছে না। কেন টাচ করবে না? এই পেছনে যে থায়ের পেছনে যে দুটো মাসল আছে সেটা শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে যাতে সেটা টাচ হচ্ছে না। এইবার দেখবেন আপনি বাড়িতে ধরুন 3-4 জনা, কেউ কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা আছে, কিন্তু সবার ক্ষেত্রে দেখেন ওই গ্যাপটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সমান নয়, কারোর বেশি কারোর কম। আর এই গ্যাপটা যখন বেড়ে যায় তখনই আমরা মেডিকেল টার্মিনোলজিতে এটা আমরা ওই হাঁটুর বাত বা যেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে আরো পরিষ্কারভাবে বলি অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্ট।
এই যে অস্টিওআর্থ্রাইটিস আমি তো বলে দিলাম, সবাইকে বললাম অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু সবার এই অস্টিওআর্থ্রাইটিস কিন্তু সমান নয়, সেটাও কিন্তু মেজার করা সম্ভব হয়। কি করে জানেন? এই যে দেখুন না, যদি কারোর বাড়িতে যদি 3 জন বা 4 জন যদি দেখুন হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের দেখুন যখন শোবেন দেখবেন ওই গ্যাপটা সবার ক্ষেত্রে কিন্তু সমান নয়। আচ্ছা, এতে তাদের প্রমাণ হচ্ছে এই থায়ের যে পেছনে মাসল দুটো শক্ত হয়ে গেছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সমান হয়নি। অথচ আমি রোগ হিসেবে তাকে বিচার করে দিলাম অস্টিওআর্থ্রাইটিস নিয়ে জয়েন্ট। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে এই ওপিটিএম এর চিকিৎসায় খালি কি ব্যথার উপশমই হয়, না সেলের রিকনস্ট্রাকশন বা রিজেনারেশনও সম্ভব? হ্যাঁ, আমি আপনাদের প্রমাণ করেও দেখাবো যে এটা কিভাবে রিজেনারেশন হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে। এটা আপনারা খুব সহজভাবেই বুঝতে পারবেন। কিন্তু মনে করুন এটা হচ্ছে আমাদের হাঁটু। হাঁটুটা যখন ফোল্ড করছেন, ফোল্ড করতে পারছেন না। কেন কেন করতে পারবেন না? কারণ এখানে তো ক্যালসিয়াম জমে গেছে, এখানে ফুলে রয়েছে, ইনফ্লামেশন স্টিফ হয়ে গেছে। ফোল্ড করবেন কি করে? আপনি দেখুন বাড়ির যারা আছেন, যারা কষ্ট পাচ্ছেন হাঁটুতে, তাদের একটু মেজার করে দেখুন না, অ্যাঙ্গেল মেজারটা করুন। কারোর দেখবেন 80 ডিগ্রি, কারোর হচ্ছে 120 ডিগ্রি, কারোর হচ্ছে 110 ডিগ্রি। 110 ডিগ্রির উপরে কাউকেই পাবেন না কিন্তু যারা হাঁটুর ব্যথা অজস্রভাবে কষ্ট পাচ্ছেন। এই যে আপনি এক্ষুনি আমাকে জিজ্ঞেস করলেন কি করে তাহলে এটাকে হবে, কিন্তু ওপিটিএম এ ট্রিটমেন্ট করার পরে আপনাকে কিন্তু আমি প্রমাণ করে দেবো প্রত্যেকে যারা আছেন তাদের আমি 145 to 40 ডিগ্রি করে দেবো। তাতে তো আমি প্রমাণ করতে পারবো যে আমার সেলটা তো তৈরি হলো, নাহলে এই গ্যাপটা হলো কি করে? সারলই বাকি করে, এখন সারলই বাকি। কিন্তু আপনি যেটা বলছেন, তাহলে কি কোনো পেশেন্টের আপনার কাছে যারা আসবে তার এক্সরে কিংবা অন্য কোনো ডায়াগনোসিস, অন্য কোনো, আমি ওই এক্সরে, ব্লাড রিপোর্ট বা এমআরআই দেখে কিন্তু করি না। আমি প্রথমে ডায়াগনোসিস গুলো করে দিলাম। এইবার আমি কতদূর সত্যি কথা বলছি বা কতদূর মিথ্যে কথা বলছি, তাই জন্য আমি তাদেরকে কি করি জানেন, প্রথম দিনই তাদের এক্সরে গুলো তুলে রাখতে পারি। এইবার তখন যারা সেরে যাবেন আপনি যখন, তখন আবার 45 ডেজে, 42 ডেজে, কেন 42 সেগুলো পরে বলবো, আবার আপনাকে ছেড়ে যাওয়ার পরে আবার এক্সরে করে কিন্তু আপনাকে কিন্তু দেখাবো যে আপনি ভেতর থেকে সেরেছেন না উপর থেকে পেয়েছেন। ব্যথা গেছে, এটা কোনো যুক্তিই নয়। বাহ। আর একটা জিনিস দেখুন, শুধু তাই নয়, এইবার আমি আগের দিনকেও আপনাদের বলেছিলাম, যেখানে ব্যথা সেখানে কিন্তু সেটা কিন্তু কজিং ফ্যাক্টর নয়, অন্য কিছু কারণটাও আছে। দেখবেন আমাদের এই যে হাঁটুতে মাত্র 4টে মাসল আছে, সেই মাসলটিতে 4টের জন্য রেসপন্সিবল পর আমরা, সেটাই হচ্ছে তার জন্য দায়ী ওই পাটা যে ফোল্ড করতে পারছি না, সোজা করতে পারছি না। সেগুলো আমি পরবর্তীকালে আস্তে আস্তে আপনাদের দেখাবো। আমরা আর একটা ফেনোমেনে যাচ্ছি। দেখুন যে একটা মাসেল আছে আমাদের, আমি মাসেলটার নাম বলছিলাম, শুধু আপনাদের দেখাচ্ছি, কারণ সবাই তো আর মাসেলের নাম জানে না। তো সেটা ওই কোমর থেকে বাঁধা থাকে, জানেন, কোমর থেকে লং ওয়ান আউটে এসে হাঁটুর এইখান, এই যে সামনের দিকটা, ভেতর দিকটা এখানে বাঁধা রয়েছে, এই যে মোটা নামটা। এবার আর একটা জিনিস, আর একটা ভালো করে দেখবেন কিন্তু, যে পেইনটা কেন হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে, যে এই যে মাসলটা বাঁধা রয়েছে। এবার ভগবান কি করেছে জানেন, যখনই দুটো বোন একসাথে জোড়া লাগিয়েছে, আমরা রুটি তৈরি করি, গোল্লা তৈরি করে তাদের ভেতরে দিয়ে দিয়েছে, না হলে তো দুটো বোন ঘষা লেগে নষ্ট হয়ে যাবে। আমাদের ঘাড়ের কাছে 7টা বোন থাকে, দুটো বোনে, পিঠে 12টা, কোমরে 5টা, হাঁটুতে, ওইটাকেই আমরা কিন্তু কার্টিলেজ বলি। আচ্ছা, এইবার দেখুন আপনার ব্যথাটা হচ্ছে কেন, ব্যথাটা হবে কেন, দেখুন না, এটা খুব সোজা ব্যাপার। এইবার যদি আপনি যে রুটির গোল্লাটাকে যদি চেপে ধরেন, তাহলে দেখবেন 4 দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই 4 দিক দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, যখন এই যে নাপটা আছে, এই নাপটা পরে কিন্তু চাপ পড়ছে। এইবার দেখুন আমার ব্যথাটা হবে কেন, দেখুন না, আপনি ওই রুটির গোল্লাটা যেটা বললাম, সেটা যদি চেপে ধরেন 2 হাত দিয়ে, তাহলে বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে। যেই বেরিয়ে যায়, এই নাপটা গিয়ে, এই নাপটা পরে গিয়ে কিন্তু চাপ পড়ছে। আচ্ছা। আর পেন মানে হচ্ছে ইনসাফিসিয়েন্ট, মানে ব্লাড যাচ্ছে না বলে পেন আছে, তাহলে ব্লাড এখানে যেতে পারছে, যেই চেপে ধরছে। এটা কিন্তু এরকম নয়, দেখবেন কোথার থেকে বাঁধা রয়েছে, কোমর থেকে, কি মোটা নাপটা, এই কোমর থেকে কিন্তু বাঁধা রয়েছে। আর তার মানে যেখানে উৎস, ব্যথাটা অন্য জায়গাতেও হতে পারে, সেটাকেই আমি প্রথমে বলতে চাই। আর একটা জিনিস বলছি, এটা সবাইকে আমি বলতে চাই, আমরা কিন্তু আপনার এই হাঁটু বা এখানের জন্য যে সমস্ত কিছু পন্থাগুলো অবলম্বন করছি,
সেটা কিন্তু আমি জোর গলায় বলতে পারি সেটা কিন্তু ঠিক নয়। আমি আপনাকে নি ক্যাপ দিলাম, আপনাকে বেল্ট দিলাম, গলাবন্ধ দিলাম পেনটা করার জন্য। আরে বাবা, পেন মানে তো ব্লাডটা যাচ্ছে না, তাই জন্যই তো আমরা ব্যথাটা আমার হচ্ছে, আর আপনি জোর করে আমাকে বেঁধে দিলেন। আপনি এই কথাটা বলবেন তো? কিন্তু আপনাকে বাঁধতেই হবে জোর করে, উপায় নেই, কারণ সময় নেই। আমরা ফিরে আসবো আর একটা ছোট্ট ব্রেকের পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন জি বাংলার হেলথ শো ব্যথার শেষ কথা ওপিটিএম। মিস্টার গাঙ্গুলি, আপনি যেটা বলছিলেন যে গলা বন্ধ দিয়ে বেঁধে রাখা হচ্ছে। না, এটাকে গলা বন্ধ নয়, আমি বললাম পাটাকে বেঁধে রাখে। হ্যাঁ, এটা দেখুন, ওই যে নি ক্যাপটা আমরা পড়লাম, তা আমি তো আগে বললাম যে পেন মানে হচ্ছে ব্লাডটা যাচ্ছে না, তাই জন্য এখন যদি শক্ত করে যদি ওটা ওখানে বেঁধে রাখেন, তাহলে ব্লাডটা যাবে কি করে? আরো বেশি অবস্ট্রাকশন হবে, আবার অবস্ট্রাকশন হবে। কিন্তু ডাক্তার সবাইকে জিজ্ঞেস করালো কেন ওটা করলেন, উনি বললেন আমরা কিন্তু জেনে শুনেই এটা করলাম। কেন? তার কারণ হচ্ছে এই যে পেনের যে সিগন্যালটা যে ওই ব্লাডের ভেতরে গিয়ে ব্রেনে যাচ্ছে, তবেই তো আপনি পেনটা বুঝতে পারছেন। এটা যদি জোর করে বেঁধে দিই তাহলে কিন্তু ওইখানে পৌঁছবে না। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, আমাদের যদি একটা হেয়ার ক্র্যাক হয়, আমরা কি করি? ব্যান্ডেজ বেঁধে রেখে দিই। কেন? যাতে ক্যালসিয়াম জমে যায়। তাহলে দেখুন ওটাকে স্টিফ হয়ে গেল, তার বেঁধে রাখলো। এটা বলতে পারেন এটা কোনো ট্রিটমেন্ট? আজকে আপনারা একটা পেশেন্টকে দেখাতে পারবেন না ওই নি ক্যাপ পরে বা বেল পরে কোনোদিন আজ পর্যন্ত কোনো লোক কোনো ঠিক হয়েছে। যদি এটাকে না পড়েন, একটু দেরি করে সার্জনের নাইফের কাছে যাবেন, আর যদি পড়েন তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তাই জন্য বলছি ওটা পড়বেন না। দেখুন আপনার পাটা কিরকম বেঁকে গেছে, ওটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে জেনুভারাম বলি। আমাদের ওপিটিএমে যখন আপনারা ট্রিটমেন্ট করে শেষ করবেন, আপনার পাটাকে আমি সোজা করব, যেখানে ইনফ্লামেশন হচ্ছে সেগুলোকে দূর করব, এগুলো করব, আর 145 ডিগ্রি এটা ফোল্ড করে আপনাকে দেখিয়ে দেবো। কিন্তু তার মানে আবার প্রপার মেজারমেন্টে ফিরে আসে। আমার প্রপার মেজারমেন্টেই আমি। তার কারণ হচ্ছে আমরা জন্মের সময় যেরকম আমাদের দুটো পা ভগবান সমান করে দিয়েছিলেন, আমরা সেটাকেই দুটোকে সমান, তাই জন্যই আমাদের দেখুন আমার যে পাবলিকেশনটা যেখানে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফাইটোমেডিসিনে ওটাকে বেরিয়েছে, ওটাকে দেখুন সিমেট্রিক্যাল এফেক্ট, এটাকে দেখুন বাই টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ ফাইটো কনস্টিটিউয়েন্ট, এটা নি সিমেট্রি ইজ পসিবল। তাহলে মিস্টার গাঙ্গুলি, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে খালি ব্যথার উপশম বলে নয়, ওপিটিএম এ গেলে একটা কম্প্রিহেন্সিভ পেইন ম্যানেজমেন্টও হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটাকে হয়। তারপরে দেখুন ওই লাস্ট লাইনটা একটু পড়ে দেখুন, ওখানে লেখা রয়েছে এ সাস্টেনেবল অ্যাপ্রোচ। এই সাস্টেনেবল কথাটার মানেটা হচ্ছে একবার আপনি যদি ঠিক হয়ে যান, আজ পর্যন্ত কিন্তু কোনো লোককে আপনি দেখাতে পারবেন না। তাই জন্য ইউটিউবে যদি যান, তাই দেখবেন কত লোক, কেউ 25 বছর, কেউ 30 বছর আগে, আজও কিন্তু তারা ব্যথামুক্তভাবেই রয়েছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন বটে যে এটা কি করে সম্ভব। দেখুন, আমার কাছে যখন আপনি ট্রিটমেন্ট করতে এসছেন, আমি কিন্তু একবারও আপনাকে জিজ্ঞেস করিনি আপনার ব্যথা কোথায়। ব্যথাটা আমি বার করেছি, আপনার ব্যথা আমি খুঁজে বার করেছি। আপনাকে প্রমাণস্বরূপ আপনাকে কি দিয়েছি, আপনাকে এক্স রে তুলতে বলেছি, আপনার কাছে রেখেছেন, আমি দেখিনি কিন্তু। আর ওটা মিলিয়ে দেখুন, যেখানে যেখানে কম্প্রেশন কথা বলছি সেখানে কিন্তু ওখানে রয়েছে। আর কি করেছি, আমি ব্লাড রিপোর্টটা করেছি, যেখানে ব্লাড রিপোর্টে আবার প্রমাণ হয়েছে যে আপনার সেলগুলোকে নষ্ট হয়েছে, ওখানে কম্প্রেশন হয়েছে, ক্যালসিফিকেশন হয়েছে, সমস্ত আপনার ব্লাড টেস্ট করেই তো আমি দেখিয়ে দিলাম, বা এটাকে আপনার কাছেই তো রয়েছে ডেটাগুলো। এইবার আমরা যখন আমি ট্রিটমেন্টটা শেষ করব, আবার আপনাকে এক্স রে তুলে দেখাবো আপনি ভেতর থেকে ঠিক হলেন না বাইরে থেকে, এবং ব্লাডটাকেও টেস্ট করে দেখাবো ভেতর থেকে গেছেন কিনা। তাই জন্য এটাকে বলা হয়েছে এ সাস্টেনেবল অ্যাপ্রোচ। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, এই যেহেতু আপনি ফল থেকে মূলত এক্সট্রাক্ট নিয়ে আপনি ওষুধ বানাচ্ছেন, ফল তার খাবার থেকে, অনেক মানুষের এটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে আয়ুর্বেদ শাস্ত্র বা আয়ুর্বেদের ওষুধের সঙ্গে আপনার ওপিটিএম এর তফাৎ থাকে। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো কথা বললেন বটে। আয়ুর্বেদিক যে শাস্ত্রটা, যে অনেক পুরনো শাস্ত্র যেভাবে রয়েছে, তাতে যে রোগ সারে না এটাকে নয়, কিন্তু দীর্ঘমেয়াদী, কোনো হয়, কোনোটা আবার টক্সিন এফেক্টও আছে। অনেকটা বলে না আয়ুর্বেদিকে কোনো রকম টক্সিক এফেক্ট নেই, এটা কিন্তু
মানে ধ্রুব সত্য নয়, অনেক কিছুই আছে। যাই হোক, সেসব ব্যাপারে আমার টক্সিনের ব্যাপারে আমি আসছি না। শুধু আয়ুর্বেদের ব্যাপারে আমি যদি কথা বলতে চাই, তফাৎটা কোথায় যদি হয়, তা দেখুন, একটা আয়ুর্বেদিকে আমরা কি দিচ্ছি, কোনো গাছের মূলটা দিচ্ছি, ফুলটা দিচ্ছি, পাতাটা দিচ্ছি, ছালটা নিলাম, কিন্তু তার ভিতরে হয়তো কোনো ফাইটোকনস্টিটিউয়েন্ট, ফাইটোকেমিস্ট্রি, ফাইটোকনস্টিটিউয়েন্ট তাতে আছে, কিন্তু পরিমাণটা এত কম, সেটা কি ওখানে কাজ করছে না। তার ফলে ওই আয়ুর্বেদিক ওষুধটা ওখানে গিয়ে কাজ হবে না, কাজ হচ্ছে না। আমি জানি যে এইটা দিলে কাজ হবে বা এইটা দিলে, কিন্তু ওখানে গিয়ে পৌঁছতে পারছে না। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় জানেন, আমাদের প্রসেসটা আগেই বলেছি, আমাদের টেকনোলজিটা টোটালি আলাদা, টোটাল প্রসেসটাই আলাদা, ফাইটোটাকে এক্সট্রাকশন করা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে কোন খাবার কোন সেলের জন্য দায়ী। যেরকম একটা মস্ত বড় কথা আপনাকে জানিয়ে দিতে চাই, যে দেখুন, আমরা তো জানি না আমরা কি খাচ্ছি। আরে যদি জুস খান, আপনি দেখবেন এই জুসটার মধ্যে দেখলেন আমাদের বডি দেখলো, এবং সেটা 5 মিনিটের মধ্যে কিন্তু অবজার্ভ করে বডি তো খুব ডিসিপ্লিন, আমরা ডিসিপ্লিন নয়, আমাদের বডি কিন্তু খুব ডিসিপ্লিন। এবার দেখলো সে একটুখানি আয়োডিন পেল, সেই আয়োডিনটা এক্সট্রাকশন করে অনলি থাইরয়েডকে পাঠিয়ে, অনলি ফুড ফর দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এইবার আবার সেখানে সোডিয়াম পটাশিয়াম পেল, এক্সট্রাকশন করে ব্রেন সেলে। তাই জন্যে আমাদের কোনো সেলগুলোর মধ্যে কোনো রকম কোনো ওই যুদ্ধ নেই, যে এই খাবার এলো এখানে খেলে দিলাম ওখানে, প্রত্যেকটা সেলে কিন্তু আলাদা। আর একটা মস্ত বড় চিকিৎসা বিজ্ঞানের যেটা মস্ত বড় কথা, সেটা হচ্ছে সেল ইজ দ্য রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ, সেলটাই হচ্ছে সমস্ত রোগের কারণ। আমরা এই সেল সম্বন্ধে আলোচনা করব, আমাদের এখন একটা ব্রেক নিতে হবে। শুনলেন তো, অপূর্ব গাঙ্গুলি আবার প্রমাণ করলেন ফলে না পরিচয়তে। আমরা ফিরে আসব, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন OPTM, ব্যথার শেষ কথা। আমার সামনে একটি মেডিকেল জার্নাল পড়ে আছে, যার লেখক শ্রী অপূর্ব গাঙ্গুলি, যিনি এখানে আমাদের সামনে উপস্থিত। এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, একটি কথা ব্যবহার করা হয়েছে, সাস্টেনেবল অ্যাপ্রোচ। আমি মিস্টার গাঙ্গুলির কাছ থেকে এই সম্বন্ধে জানতে চাই, আপনি কি বোঝাতে চেয়েছেন? দেখুন, এখানে এই কথাটা এখানে বলা রয়েছে, যদি আমরা ট্রিটমেন্ট করে এটা প্রমাণ করেছি, যেটা ইউএসএতে এটা পাবলিকেশন হয়েছে, ইট ইজ একবার যদি আপনার এটাকে ঠিক হয়, আর কিন্তু এটা হয় না। আমরা যদি পরবর্তীকালে সুযোগ পাই, এখানে ক্যালকাটাতে অনেক স্বনামধন্য লোকেরা রয়েছে, যাদেরকে সবাই এক বাক্যে চেনে। আজকে তাদের কারোর বছর 78, কারোর 85, কেউ 20 বছর আগে, কেউ 30 বছর আগে আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়েছেন, এবং তাদের আজকে আপনাদের এক্সপ্লেট দেখাতে পারি, বিফোর আফটার। এবং সেখানে দেখবেন 16 বছর থেকে 18 বছর লোকের যেরকম হাঁটুটা হয়, আজও কিন্তু রয়েছে। সে প্রসঙ্গে আমরা পরে আসছি, আগে এই সাস্টেনেবল অ্যাপ্রোচটা একটুখানি বলে দেখে দিই। আমরা কি করি জানেন, আমাদের যখন এই ট্রিটমেন্টটা যখন হয়ে যায় 42 ডেজে, কিভাবে ট্রিটমেন্টটা করি সেটা নয় আমরা পরবর্তীকালে জানবো। আগে একটুখানি বলতে চাই যে এই যে দুটো পাকে আগে আমরা বিফোর দ্য ট্রিটমেন্টটাকে মাপলাম, হাঁটুর উপরটাকে এখান থেকে 4 আঙুলের উপরে, হাঁটুর উপরে 4 আঙুলের 4 সেন্টিমিটার উপরে মাপলাম কত ডায়ামিটার আছে, 4 সেন্টিমিটার নিচে মাপলাম কত ডায়ামিটার আছে, গ্যাপটা কত আছে, থাই মাসেলটা কতটুকু আছে, কাপ মাসেলটুকু কতটুকু আছে। এগুলো এ প্রসঙ্গে আমি আরো আসবো, মাসেল কেন, কিসের জন্য, কেন অনেকগুলো আমার পেপার পাবলিকেশন হয়েছে, এক একটা জায়গায় এক রকম, কেন থাই মাসেল দিচ্ছি, কেন 4 ইঞ্চি নিয়েছি, কেন কাপ মাসেলটাকে নিয়েছি, সেসব বিষয় সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। শুধু আমার বক্তব্যটা এইটা যে সাস্টেনেবল অ্যাপ্রোচ আমরা কি করে বলছি, যে আপনার বয়স যতই হোক না কেন, আমরা যখন আপনাকে ছাড়বো ট্রিটমেন্ট করার পরে, দুটো পাকেই কিন্তু সমান করে দেবো। ইজ কল দ্য সিমেট্রিক্যাল এফেক্ট। দুটো পাকেই সমান করে, যেটা কিন্তু ছিল না। আপনার বয়স যতই হোক না কেন, আজকে সারা বিশ্ব কিন্তু ইভেন সার্জারি করেও তারা প্রমাণ করতে পারেননি যে দুটো পাকে সমান করা যায়, নাম্বার 1। নাম্বার 2, 120 ডিগ্রির উপরে সার্জারি করার পরে সেটাকে করা সম্ভব নয়। কিন্তু সেক্ষেত্রে দেখুন, আমরা তো 140 থেকে 145 ডিগ্রি আপনাকে করেই দিচ্ছি। সুতরাং এরপরেও কি আপনি মনে করবেন যে আপনি ঠিক হননি?
বা আপনার পেইন যায়নি, এবং সারা জীবনের মতো ঠিক হওয়া। সেটা সারা জীবনে আমি আসছি, আবার পরে আসছি, আমরা বহু সংখ্যক রোগীকে নিয়ে, তো দেখুন যখন রিসার্চ করি একটা দুটোকে নিয়ে তো হয় না, এক একটা ব্যাচের মধ্যে আমাদের 5,000, 6,000, 8,000 এরকম সব রোগীকে নিয়ে, তারপর কারণ অনেকগুলো ক্রাইটেরিয়া ফ্যাক্টর, এক্সক্লুশন ক্রাইটেরিয়া ফ্যাক্টর আছে, সেগুলোকে বাদ দিতে হয়। এক একটা রোগীর ক্ষেত্রে একটা ডিজিজের জন্য আলাদা রকম, সেগুলো তো আমরা করতে হয়। সেই রোগীগুলোর মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি। কিন্তু এই হাঁটুর ব্যথা নিয়ে তো আমরা শুনলাম, অনেক কিছু শুনলাম, উপকৃত হলাম। কোমরের ব্যথা সম্বন্ধে যদি কিছু বলেন। দেখুন, কোমরটা কিন্তু ভীষণ কমপ্লিকেটেড। আমি ডেফিনেটলি বলবো, হাঁটুতে যে আপনারা তো একটা জয়েন্ট দেখছেন, কোমরে আমাদের না 5টা বোন থাকে। তো এই 5টা বোন, প্রথম কথাই বলি যে আমাদের ভগবান কিরকম করেছে দেখুন, আমরা যখন বাড়ি তৈরি করতে যাই, একটা তো ভিত গাঁথি, ভগবান কিন্তু আমাদের প্রত্যেকে ওরকম ভাবে করেছে। ওই 5টা বোন নিয়ে একটা সলিড করে দিয়ে ওখানে রেখে দিচ্ছে। প্রথম ইট পাতা হলো L5, তারপরে L4, L3, L2, L1। এই 5টা বোন আমাদের কোমরে থাকে। এই এল শব্দটা কি সিগনিফাই করে? ওটা হচ্ছে লোয়ার লাম্বার রিজিয়নের, লাম্বার ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, এটা 5টা বোনই ওখানে থাকে। এবার অদ্ভুত ব্যাপার দেখুন, এই L5 আর S1 এ যদি কোনো কিছু কম্প্রেশন হয়, যদি দুটো ভার্টির মধ্যে যদি কম্প্রেশন হয়, তাহলে সেটাকে আমরা স্লিপ ডিস্ক বলি। আচ্ছা, এবার অদ্ভুত ব্যাপারটা, ডিস্ক কিন্তু স্লিপ হয় না, ইট ইজ এ টার্মোলজি। ওই যে কম্প্রেশন হওয়ার জন্য, ওই যেটা আমি হাঁটুর ক্ষেত্রে দেখালাম, যে কার্টিলেজটা একদম বেরিয়ে গিয়ে গেছে, ওই পজিশনে ওটা বেরিয়ে চলে এলো। যখন বেরিয়ে এলো, পাশ দিয়ে যে নার্ভ আছে, নার্ভের পরে গিয়ে চাপ পড়ছে। এইবার L4, L5 এ যদি দুটো ভার্টিব্রার মধ্যে যদি কম্প্রেশন হয়, তাহলে আমরা কিন্তু সেটাকে স্লিপ ডিস্ক বলি। আইদার L4, L5, খুব কমন হচ্ছে L5S1, তারপরে L4 হয়। এইবার দুটোর পরে যদি 3টেতে যায়, আমি আমাদের আজকে হয়তো বেশি সময়ও নেই বা কোনো কিছু নয়, আমি আবার পুজোর পরে দেখাবো, মডেল করে আপনাকে দেখাবো যে কেন কম্প্রেশনটা হলে কি করে চাপটা পড়ছে আর কিভাবে করছে, আর ওপিটিএম সেটাকে কিভাবে হ্যান্ডেল করছে। সার্জারি করার কিন্তু দরকার নেই, এটুকুনি বলে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব উপকৃত হলাম আপনার সঙ্গে আলোচনা করে, অনেক কিছু জানতে পারলাম, নিজের শরীর স্বাস্থ্য সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করলাম। শুধু আমি কেন, আমাদের দর্শক বন্ধুরাও নিশ্চয়ই উপকৃত হয়েছেন। তাই তারা ঠিক করেছেন, সামনের রোববার আবার বসে থাকবেন টেলিভিশনের সামনে। আমরা আলোচনা করব কোমরের ব্যথা নিয়ে। দেখি আপনাদের কোমরের জোর কতটা। मेरा नाम आभाष कुमार सिकसरिया है। मैं कलकत्ता में रहता हूँ, अलीपुर एरिया से। 1997 के अंदर